এখানে স্যার সিলেক্ট কোয়ালিটি বলেছে। সাউন্ড চেক করো, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? ওকে, যদি ডেটা কনজিউমের প্রবলেম হয় না, তাহলে ভিডিও কোয়ালিটি একটু কমিয়ে রাখো। দেখবে কোনো অপশন আছে, 2-3টে করে অপশন মিনিমাম আছে। চলো স্টার্ট করা যাক। টেম্পারেচার, আজকে জাস্ট টেম্পারেচার চ্যাপ্টার কভার হবে। দেখো, টিচিং এক্সাম মানে টিচিং পরীক্ষা যে ব্যাচ, সেখানে আগের যে ক্লাস হয়েছে ওশানোগ্রাফি থেকে, সেখানে আমি তোমাদের পড়িয়েছি বটম টপোগ্রাফি। এর সাথেই দেখবে আরো 3টে জায়গা যুক্ত আছে, টেম্পারেচার, স্যালিনিটি প্লাস ডেনসিটি। এখন এই টেম্পারেচার, স্যালিনিটি আর ডেনসিটি ওখানে খুব সামান্য আছে, সাফিসিয়েন্ট নেই, আর একটু ডিটেলসে এগুলো স্টাডি করার প্রয়োজন আছে। তাই ক্লাসগুলোকে একসাথে না জড়িয়ে প্রত্যেকটা এখানে আলাদা আলাদাই করে দেওয়া হয়েছে। বোঝা গেল? তো এখানে আমরা 1 বাই 1 দেখব যে কি আছে। ফার্স্ট দেখো টেম্পারেচার। Ocean absorb more than 80% of solar radiation that reaches the earth. আর্থ সারফেসের ওপর টোটাল যে রেডিয়েশন আছে তার 80% ওশান কোনো না কোনোভাবে অ্যাবজর্ব করে। অ্যান্ড ওয়াটার হ্যাজ রিমার্কেবল ক্যাপাসিটি ফর স্টোরিং হিট। আর আমরা জানি যে জল দীর্ঘ সময় তাপ ধারণ করে রাখতে পারে। Consequently, the uppermost 10% of the ocean contains heat than the entire atmosphere. মানে বায়ুমণ্ডলে যে পরিমাণ হিট গ্রিন হাউস গ্যাস অ্যাবজর্ব করতে পারে, তার চেয়েও বেশি পরিমাণ হিট শুধুমাত্র সমুদ্রের ওপরের যে জাস্ট 10% ওয়াটার থাকে, সারফেস ওয়াটার, সেই সারফেস ওয়াটার তার চেয়েও বেশি পরিমাণে হিট অ্যাবজর্ব করে বা তার ক্যাপাসিটি আছে। The average temperature of the ocean is about 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সমুদ্রের গড় তাপমাত্রা যদি বলি সেটা প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এই গড় তাপমাত্রা, এটা এই ডেটা নিয়েও বিশাল বিতর্ক আছে। এটা একেবারে ধরো পোলার রিজিয়ান, দেন ইকুয়েটর, ট্রপিক্যাল সব যদি একসাথে গড় করা হয়, এটা 4 ডিগ্রির আশেপাশেই আছে। টেম্পারেচার অফ দ্য ওশান ডিফার ফ্রম ল্যাটিটিউড টু ল্যাটিটিউড অ্যান্ড ফ্রম সারফেস টু বটম।
মানে আমরা যদি হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন দেখি বা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন দ্য টেম্পারেচার দেখি, দুই ক্ষেত্রেই টেম্পারেচার কিন্তু ভ্যারি করে। ইন আদার ওয়ার্ডস, টেম্পারেচার ভ্যারিজ ইন দ্য ওশান ফ্রম ইকুয়েটর টুয়ার্ডস দ্য পোল। The rate of decrease of the temperature with increasing latitude is 0.5 degree centigrade. এবং এখানেও ইকুয়েটর থেকে ডিস্টেন্স ইনক্রিজ হওয়ার সাথে সাথে প্রতি ডিগ্রিতে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার কমতে থাকে। ধরো এটা ইকুয়েটর, দেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এভাবে আমাদের ল্যাটিটিউড রয়েছে। প্রত্যেক ল্যাটিটিউড ক্রস করার সাথে সাথে আমাদের 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার ড্রপ করতে থাকবে। ফ্যাক্টর এফেক্টিং টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের কি কি ফ্যাক্টর আছে, বা টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয়, বা কোন কোন ফ্যাক্টর টেম্পারেচার চেঞ্জের কারণ। The factor which affect the distribution of the temperature of the ocean water are ল্যাটিটিউড। আমরা জানি যে ল্যাটিটিউড টেম্পারেচারের ভাইটাল ফ্যাক্টর, কারণ ল্যাটিটিউডিনাল ডিফারেন্সের জন্য ইনসোলেশনের ডিফারেন্স হয়, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য আছে। অ্যাকর্ডিং টু ব্লেয়ার, ল্যাটিটিউডিনাল distribution of the comparative insolation data shows 100% energy at the equator, 88% at 33 degree latitude, 68% at 50 degree, 47% at 70 degree and 42% at the pole। মানে ইকুয়েটরে ইনসোলেশনের পার্সেন্টেজ 100%, কিন্তু ধীরে ধীরে পোলের দিকে এটা 45 বা 42 ডিগ্রির আশেপাশে গিয়ে দাঁড়ায়। তাহলে ল্যাটিটিউডের পার্থক্যে এখানে ইনসোলেশনের পার্থক্য হয়, আর ইনসোলেশনের পার্থক্য হলেই সেখানে সি সারফেস টেম্পারেচারের ডিফারেন্স দেখা যাবে। নেক্সট, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার। আমরা জানি যে নর্দার্ন হেমিস্ফিয়ারকে আমরা ল্যান্ড হেমিস্ফিয়ার বলি, আর সাউদার্ন হেমিস্ফিয়ার হলো ওয়াটার হেমিস্ফিয়ার। The ocean in the northern hemisphere receive more heat due to their close contact with larger extent of the landmass. On the other hand, southern hemisphere experience a vast ocean surface. That's why the change of the temperature or contrast of the temperature is relatively less as compared to the northern hemisphere. Clear? Next, prevailing wind. Prevailing wind means একেবারে সেই নিয়ত বায়ু প্রবাহের জায়গা। The wind blowing from land towards the ocean derived warm surface water away from the coast and resulting in the upwelling of the cold water from below. দেখো এই আপওয়েলিং এর কনসেপ্ট একবার দেখা যাক যে আপওয়েলিং কেসটা কি। এটা কিভাবে কাজ করে। পেজ ইনসার্ট হলো না। দেখো
ধরো এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাউদার্ন সাইড। দু ধরনের উইন্ড মুভমেন্ট দেখা যায়। যদি উইন্ড এই ল্যান্ড থেকে সমুদ্রের দিকে ফ্লো হয় তাহলে কি হবে, এখানে ধরো ওয়াটার সারফেস আছে, এটা আমাদের অ্যারাবিয়ান সি, তাই তো? এই উইন্ড যখন অ্যারাবিয়ান সির ওপর দিয়ে এভাবে মুভমেন্ট করা শুরু হবে, একেবারে কোস্ট লাগোয়া এই অঞ্চলের তুলনামূলক উষ্ণ জলকে আরো পশ্চিম দিকে ঠেলে দেবে। ফলে এখানে নিচ থেকে উঠে আসবে শীতল ভারী জল, এখানে নিচ থেকে শীতল ভারী জল উঠে আসবে। এই প্রসেসটাকেই বলা হয় আপওয়েলিং। এই প্রসেসটাকেই বলা হয় আপওয়েলিং। এখানে এটাই বলা হয়েছে, উইন্ড ব্লোয়িং ফ্রম ল্যান্ড টুয়ার্ডস দ্য ওশান ডিরাইভ ওয়ার্ম সারফেস ওয়াটার অ্যাওয়ে ফ্রম দ্য কোস্ট। দেখো এখানে এটা তো ওয়ার্ম সারফেস ওয়াটার, উপরের জল সবসময় বেশি উষ্ণ হয়, এই উষ্ণ জলকে আরো দূরের দিকে স্থানান্তরিত করবে। আর কোস্টের পাশেই একেবারে এখানে কি থাকবে, কোল্ড ওয়াটার, কারণ নিচ থেকে এখানে শীতল জল উপরে উঠে আসবে। এই কারণের জন্য বেশিরভাগ সময় মহাদেশের পশ্চিম দিকে শীতল স্রোত দেখা যায়। তবে সবসময় দেখা যাবে এরকম নয়, তার কিছু কারণ আছে। এটা ওশান কারেন্ট যেদিন স্টাডি করানো হবে সেদিন বিষয়টা আরো ক্লিয়ার হবে। It result into the longitudinal variation in the temperature. Contrary to this, the onshore wind pile up the warm water near the coast and rises the temperature. উল্টো দিক থেকে যদি দেখি, এখানে একটা ওয়েস্টার্লি মুভমেন্ট জোন রয়েছে, ধরো আমি ধরে নিলাম এখানে পশ্চিম বায়ু প্রবাহিত হয়, তাহলে কি হবে, এই অঞ্চলের ধরো উষ্ণ জলকে কোথায় নিয়ে আসবে, একেবারে কোস্টের কাছে নিয়ে আসবে। তার মানে এখানে টেম্পারেচার কিন্তু ইনক্রিজ হবে। এই দুটো ঘটনার জন্য টেম্পারেচারের পার্থক্য হয়। বোঝা গেছে? দ্য এনক্লোজ সি ইন দ্য লোয়ার ল্যাটিটিউডস রেকর্ড রিলেটিভলি হায়ার টেম্পারেচার দেন দ্য ওপেন সি। এবার ধরো আমরা দুটো জোন দেখাই, এই ধরো পৃথিবী, এটা ধরো ইকুয়েটর। এখন এখানে ধরো একটা এনক্লোজ সি আছে, এখানে একটা এনক্লোজ সি আছে। এনক্লোজ মানে বদ্ধ সমুদ্র। যে সি বা যে সমুদ্র ইকুয়েটরের কাছে আসে মিন্স লো ল্যাটিটিউড বা লোয়ার ল্যাটিটিউডে, এই এনক্লোজ সি টেম্পারেচার কম হবে না বেশি হবে? নিম্ন অক্ষাংশে যে এনক্লোজ সি রয়েছে তার টেম্পারেচার কম হবে নাকি বেশি হবে? এটা অবশ্যই হাই হবে, তাই না? আবার এখানে যে এনক্লোজ সি রয়েছে হাই ল্যাটিটিউডে, উচ্চ অক্ষাংশে, এই এনক্লোজ সির টেম্পারেচার কি হবে, রিলেটিভলি বা তার সারাউন্ডিং যে ওশান রয়েছে সারাউন্ডিং ওশানের চেয়ে লো হবে। এটা হচ্ছে কারণ। তার কিছু লোকাল ফ্যাক্টর রয়েছে, বিকজ অফ লোকাল ফ্যাক্টর। লোকাল ফ্যাক্টর কি কি হতে পারে? ওশান কারেন্ট হতে পারে, ওয়েস্টার্লি রিজিয়ান হতে পারে, আইস মেল্টিং বা ইনসোলেশন ফ্যাক্টর, অনেক কারণ আছে, বা কোনো স্টর্ম মানে ঝড় ঝঞ্ঝার কেস থাকতে পারে। নেক্সট, ওশান কারেন্ট। যে অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানে টেম্পারেচার স্বাভাবিকভাবে বেশি থাকে। যে কোস্টের পাশ দিয়ে শীতল স্রোতের প্রবাহ দেখা যায় তার টেম্পারেচার কম হবে। যেমন এই ছবিতে দেখো, এটা আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের এই যে স্রোতটা দেখছো, এই স্রোতের নাম হচ্ছে গালফ স্ট্রিম। এটার কি নাম? গালফ স্ট্রিম।
ইউএস এর পাশ দিয়ে, বা এটা ধরো আমাদের কানাডার এই অঞ্চলটা ধরো আমাদের কানাডা সাপোজ। ইউএস এর পাশ দিয়ে এই গালফ স্ট্রিম এখান থেকে ইউরোপের দিকে এভাবে সরে যায়, সরে গিয়ে 3টে শাখায় ভাগ হয় জানি। নিচের দিকটা ক্যানারি হিসাবে বা কোল্ড ক্যানারি কারেন্ট হিসাবে আবার নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের সাথেই যুক্ত হয়। আর একটা শাখা এভাবে মেডিটেরেনিয়ান সির মধ্যে বা ভূমধ্য সাগরে প্রবেশ করে। আর একটা শাখা নরওয়েজিয়ান কারেন্ট হিসাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রায় সারা বছর প্রবাহিত হয়। এ কারণে এটা হচ্ছে আমাদের সেই ইউকে বা ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ব্রিটিশ আইল্যান্ড। এখানে সারা বছর ধরো ডক বা পোর্ট ইউজ করা গেলেও কানাডার হ্যালিফ্যাক্স বন্দরটা ঠিক এই জায়গাতে রয়েছে। এর পাশ দিয়ে সারা বছর একটা কোল্ড কারেন্ট আছে, এই কোল্ড কারেন্টটার নাম হচ্ছে ল্যাব্রাডর কারেন্ট। ল্যাব্রাডর কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখানে আবার সারা বছর বন্দর ব্যবহার করা যায় না। তাহলে পার্থক্যটা বোঝা গেল। গালফ স্ট্রিম rises the temperature near the southeast of the North America and the west coast of the Europe, while Labrador current, means cold current, lowered the temperature near the northeast coast of North America or Canada. নেক্সট, লোকাল ওয়েদার। কিছু লোকাল রিজন রয়েছে, এই লোকাল রিজনও কম দায়ী নয়। In the equatorial region, despite the vertical rays of the sun, large amount of cloudiness obstruct the solar radiation from reaching the surface. লোকাল ওয়েদারের মধ্যে কি থাকছে দেখো, ইকুয়েটোরিয়াল রিজিয়নের কথা যদি বলা হয়, তাহলে ডেসপাইট দ্য ভার্টিক্যাল সানরেজ, মানে এখানে ভার্টিক্যাল সানরেজ থাকে, এটা সবাই জানে। এটা ছাড়াও আরো কিছু কিছু কারণ আছে, যেমন ধরো লার্জ অ্যামাউন্ট অফ ক্লাউডনেস, আকাশ ম্যাক্সিমাম সময় মেঘাচ্ছন্ন থাকে। সোলার রেডিয়েশনকে একেবারে ভূপৃষ্ঠে পৌঁছাতেই বাধা দেয়। ইট ইজ ডিউ টু দ্য ক্লিয়ারিটি অফ দ্য ক্লিয়ার অফ দ্য স্কাই, ট্রপিক রিসিভ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন কম্পেয়ার টু দ্য ইকুয়েটর। Beside the daily afternoon rain in the equatorial region does not allow temperature rise further, so subtropical high pressure belt in the subsurface water temperature in the ocean is little higher than the equator. আবার ট্রপিক্যাল রিজিয়নের হাই প্রেসার থাকে, বৃষ্টি হয় না, তাই টেম্পারেচার বেশি। ইকুয়েটোরিয়াল রিজিয়নে এই জায়গাতে প্রায় প্রতিদিন বিকালবেলা বৃষ্টিপাত হয়, এই কারণেও টেম্পারেচার খুব বেশি বাড়ে না। এই সমস্ত কারণগুলোর কম্বাইন্ড এফেক্ট টেম্পারেচারকে বা সি সারফেস টেম্পারেচার বা টেম্পারেচার অফ দ্য ওশানকে ইনফ্লুয়েন্স করে। চলো এবার টেম্পারেচারের বন্টন দেখতে হবে। টেম্পারেচার দুই ধরনের হয় বা ডিস্ট্রিবিউশন দুই ধরনের হয়, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ দ্য টেম্পারেচার। ফার্স্ট হলো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য টেম্পারেচার। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন মিন্স আমরা যদি সি সারফেস থেকে নিচের দিকে নামতে থাকি, টেম্পারেচারের কি রকম চেঞ্জ হবে। সি সারফেস থেকে নিচের দিকে নামতে থাকলে টেম্পারেচার কিভাবে চেঞ্জ হবে, দ্যাটস কল্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য টেম্পারেচার। It may be pointed out that maximum temperature of the ocean is always surface because it directly receives the insolation and heat is transmitted to the lower section of the ocean through mechanism of conduction. মানে সবসময় সারফেস টেম্পারেচার বেশি থাকে এবং নিচের দিকে টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকে। নিচের দিকে টেম্পারেচার মানে কেন কমে যায়, কারণ ট্রান্সফার হওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে কন্ডাকশন পদ্ধতি। কন্ডাকশন পদ্ধতিতে টেম্পারেচার নিচের দিকে ট্রান্সফার হয় এবং সেই রেটটা যথেষ্ট কম। কি বলছে দেখো, বোথ এনার্জি অ্যান্ড সানলাইট ডিক্রিজ উইথ ইনক্রিজিং ডেপথ। শুধু টেম্পারেচার নয়, সূর্য রশ্মিরও পরিমাণ গভীরতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে।
only about 45% of the light energy striking the ocean surface reaches a depth of ocean of 1 meter. বলছে সারফেসের উপরে যে পরিমাণ সূর্য কিরণ আসে তার মাত্র 45% 1 মিটার গভীরতায় প্রবেশ করতে পারে। 16% of the energy reaches 10 মিটার এবং টোটাল সৌর কিরণের মাত্র 16% এনার্জি 10 মিটার গভীরতায় প্রবেশ করতে পারে, মানে এই গভীরতাটা। এখানে কত আসে? 16%, 1 মিটারে আসে 45%, and of the energy striking the surface only 1% reaches at the depth of 100 মিটার এবং 100 মিটার গভীরতায় কত পার্সেন্ট পৌঁছায়? 1% এনার্জি মাত্র পৌঁছাতে পারে 100 মিটার গভীরতায়। The solar rays very effectively penetrate up to 20 meter depth and they seldomly reach up to a depth of 200 মিটার। সূর্যরশ্মি 20 মিটার গভীরতা পর্যন্তই ভালোভাবে পৌঁছাতে পারে, মোটামুটি দেখা যায়, কিন্তু এদের সর্বোচ্চ গভীরতা কত দূর পর্যন্ত হতে পারে? 200 মিটার পর্যন্ত। সেখানে হয়তো একেবারে দেখবে সেই যেমন ধরো শীতের রাতে কোথাও প্রোগ্রাম হলে দূর থেকে আলো ছটা বা ধরো আকাশে সেই সার্ফি লাইটের রশ্মি দেখা যায় না, ওই রকম একেবারে অল্প আলো হয়তো এই 200 মিটার গভীরতায় পৌঁছায়। বোঝা গেল? তাহলে কি দেখলাম? 45% লাইট এনার্জি মাত্র 1 মিটার গভীরতায় আসতে পারে, 16% এনার্জি 10 মিটার গভীরতায় আসতে পারে, 1% এনার্জি 100 মিটার গভীরতায় আসতে পারে এবং সবচেয়ে ভালো সূর্যরশ্মি পৌঁছায় 20 মিটার পর্যন্ত, ম্যাক্সিমাম 200 মিটার পর্যন্ত হতে পারে। It is a well-known fact that the maximum temperature of the ocean is always at their surface because they directly receive heat from sun and heat is transmitted to the lower section of the ocean through the process of convection. এটা অবশ্যই কন্ডাকশন এবং কনভেকশন দুই পদ্ধতিতেই সারফেস থেকে নিচের দিকে ধীরে ধীরে এনার্জি ট্রান্সফার হয় এবং তার পরিমাণ অনেক কম। আর এই সূর্য কিরণের উপর নির্ভর করেই আমরা সারফেস থেকে বটম সাধারণত দুটো ক্লাসিফিকেশন আমরা ওশানের করে থাকি, ফটিক জোন আর অ্যাফোটিক জোন। 200 মিটার পর্যন্ত যতদূর সূর্যের আলো পৌঁছাতে পারে এই জোনকে আমরা বলি ফটিক জোন। নোট ডাউন করবে, দ্যাট ইজ কল্ড ফটিক জোন। আর 200 থেকে একেবারে ডেপথ অফ দ্য ওশান পর্যন্ত বা বটম অফ দ্য ওশান পর্যন্ত যে গভীরতা, সেই গভীরতাকে বলি অ্যাফোটিক জোন। এই গভীরতাকে কি বলা হয়? অ্যাফোটিক জোন, যেখানে সূর্যের আলো আর পৌঁছাতেই পারে না। দেন ক্লাসিফিকেশন দেখো, লাইক অ্যাটমসফিয়ার আপার লেয়ার অফ দ্য ওশান অলসো ডিভাইডেড ইন্টু টপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার। এই টপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের কনসেপ্ট ওশানের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। একেবারে আপার লেয়ার অফ দ্য ওশান কল টপোস্ফিয়ার, যার গভীরতা আপ টু 1000 মিটার পর্যন্ত হতে পারে। ইন দিস লেয়ার subjected to a strong mixing of the water like troposphere of the atmosphere. The oceanic stratosphere extend from bottom to the troposphere or thermocline layer। ওই 1000 থেকে একেবারে সমুদ্রের গভীর পর্যন্ত অংশের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। চলো আমি ছবি দেখাচ্ছি যেখানে কোনো রকম ভাবে মিক্সিং থাকে না এবং খুব কম ধরনের চেঞ্জ আসে। 3টে জেনারেল লেয়ার ক্লাসিফিকেশন করা হয় টেম্পারেচারের উপর। যদি আমরা নর্মাল দুটো ক্লাসিফিকেশন দেখি, এই লেয়ারকে বলা হয় টপোস্ফিয়ার, এই লেয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, যদি টেম্পারেচারের উপর ক্লাসিফিকেশন করা হয় 3টে লেয়ার পাবো, টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার নয়, 3টে লেয়ার পাবো, এপিলিমিয়ান, থার্মোক্লাইন এন্ড হাইপোলিমিয়ান।
The distribution profile shows the boundary region between surface layer and ocean layer. দেখো এই বটম লেয়ার, এটা হচ্ছে আমাদের সারফেস লেয়ার। এর গভীরতা কত? ভূপৃষ্ঠ থেকে তোমার সি সারফেস থেকে 500 মিটার পর্যন্ত হয়। এই লেয়ারকে আমরা বলি এপিলিমনিয়াল লেয়ার। The first layer represents the top layer of the ocean water. It is about 500 meter thick with temperature ranging between 20 to 25 degree. টেম্পারেচার কত থাকে? এখানে টেম্পারেচার থাকে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। This layer within the tropical region present throughout the year, but mid latitude it developed during only summer. নোট ডাউন করবে, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এই ওপরের লেয়ারটা এটা ট্রপিক্যাল রিজিয়নে সারা বছরই থাকে, কিন্তু মধ্য অক্ষাংশে এটা কখন ডেভেলপ করে? গ্রীষ্মকালে। শীতকালে থাকে না, এটা গ্রীষ্মকালে ডেভেলপ করে। নেক্সট থাকে থার্মোক্লাইন। এই মাঝখানের যে ট্রানজিশনাল জোন, এটা শুরু হয় 500-600 থেকে 1000 মিটার পর্যন্ত। The second layer called thermocline layer lies below the first layer and it is the boundary region characterized by rapid decrease of the temperature with increasing depth. এখানে গভীরতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার দ্রুত হারে পরিবর্তন হয়। এই কারণে এই রিজিয়নটাকে কি বলা হয়? ট্রানজিশনাল জোন। এটাকে আমরা ট্রানজিশনাল জোনও বলে থাকি। এই লেয়ারেরই নাম থার্মোক্লাইন, এটাকেই আমরা বলছি থার্মোক্লাইন লেয়ার। টেম্পারেচারের উপর যখন বিচার করা হবে, এই লেয়ারকেই আমরা বলি থার্মোক্লাইন। যদি স্যালিনিটির উপর বিচার করা হয়, তাকে বলা হয় হ্যালোক্লাইন। আবার যদি ডেনসিটির সাথে বিচার করা হয়, এই 500 থেকে 1000 মিটার গভীরতায় তখন হয়ে যাবে পিকনোক্লাইন। তাই এই ক্লাইন মানে ঢাল, যেখানে ইনক্রিজিং ডেপথের সাথে সাথে টেম্পারেচার, স্যালিনিটি এবং ডেনসিটির ব্যাপক চেঞ্জ দেখা যায়। দেখো টেম্পারেচার কমে, স্যালিনিটিও কমতে থাকে, কখনো কখনো বাড়তেও পারে, সেটা আমি স্যালিনিটির দিন পড়াবো। দুটোই হয়, মিড ল্যাটিটিউডে কখনো কখনো ইনক্রিজ হয়, কখনো ডিক্রিজ হয়। আবার ডেনসিটি যদি হয়, গভীরতা বৃদ্ধির সাথে সাথে বাড়বে। যেখানে এই চেঞ্জ দেখা যায় তাকে বলা হয় থার্মোক্লাইন। গভীরতা 500 থেকে 1000 মিটারের মধ্যে থাকে। তারপরের লেয়ারকে বলা হয় হাইপোলিমনিয়ান। হাইপোলিমনিয়ান, এই হাইপোলিমনিয়ান লেয়ার, এটা শুরুই হচ্ছে ধরো 1000 থেকে, একদম মোটামুটি ফিক্সড, ওশান বটম পর্যন্ত থাকে। ইট ইজ আ ভেরি থিক লেয়ার, থিক মানে মোটা লেয়ার, and extend up to a depth of the ocean floor. In Arctic and Antarctic cycle, the surface temperature of the ocean become 0 degree centigrade. So the temperature change with the depth is very slight. তাহলে এই লেয়ার পোলার রিজিয়নে একেবারে সারফেস থেকে শুরু হয়। পোলার রিজিয়নে এটাই সারফেস, এই উপরের দুটো লেয়ার পোলার রিজিয়নে কখনো থাকে না। সেখানে এই হাইপোলিমনিয়ান থেকেই শুরু হয়, যার টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকে। অ্যান্ড সো দ্য টেম্পারেচার চেঞ্জ উইথ ডেপথ ইজ ভেরি স্লাইট। তাই গভীরতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার এমন কিছু পরিবর্তন এখানে দেখা যায় না। সবচেয়ে বেশি চেঞ্জ এই মাঝখানের যেটা ক্লাইন রিজিয়ন, এই থার্মোক্লাইন, হ্যালোক্লাইন, পিকনোক্লাইন, এইখানে চেঞ্জ সবচেয়ে বেশি দেখা যাবে। হিয়ার অনলি ওয়ান লেয়ার অফ কোল্ড ওয়াটার এক্সিস্ট হুইচ এক্সটেন্ড ফ্রম সারফেস টু ডিপ ফ্লো। তাই এখানে একটাই লেয়ার থাকে, একেবারে 1000 থেকে গভীরতা পর্যন্ত একটাই লেয়ার থেকে, অন্য কোনো লেয়ার এখানে আর দেখা যায় না। অ্যাবাউট 90% অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য ওয়াটার ইজ ফাউন্ড বিলো থার্মোক্লাইন, এবং থার্মোক্লাইনের মধ্যে প্রায় 90% ওয়াটার পাওয়া যেতে পারে, বা কোনো কোনো সোর্সে এরকম লেখা আছে
80% ওয়াটার এখানে থাকে, আর সারফেস এখানে থাকে ধরো আই থিঙ্ক 2%, এখানে থাকে 18%। এভাবেও ডিস্ট্রিবিউশন করা আছে। তাহলে দেখো এখানে একটা কথা বলা হয়েছিল যে বাউন্ডারি জোন। বাউন্ডারি জোন কোনটা? এই যে জোন, এটাকে বলা হয় বাউন্ডারি জোন, যেটা এই সারফেসের সাথে গভীর ওশানকে ডিফারেন্সিয়েট করতে। যা বাউন্ডারি ইউজুয়ালি বিগিন অ্যারাউন্ড, শুরু হয় কোথা থেকে? 100 থেকে 400 মিটার গভীরতার নিচে শুরু হয়, এটা বাউন্ডারি স্টার্ট, অ্যান্ড এক্সটেন্ড সেভারাল 100 মিটার ডাউনওয়ার্ড, এবং আরো বেশ কয়েকশো মিটার গভীর পর্যন্ত থাকে, মোটামুটি 1000 মিটার পর্যন্ত থাকে, এবং এটার বাউন্ডারির বেস লাইন, এই অঞ্চলটা হচ্ছে তার বাউন্ডারি জোন। The base of the temperature difference ocean water vertically divided into 3 zone. অলরেডি আমি ডিসকাস করলাম, ওপরের লেয়ারকে বলা হয় এপিলিমিয়াল লেয়ার, যেখানে টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে, সি সারফেস টেম্পারেচার। দেন ফটিক জোন এই ওপরের লেয়ারই দেখা যায়। দেন ধীরে ধীরে ওই 400 বা 500 থেকে 1000 মিটার পর্যন্ত গভীর অঞ্চল হচ্ছে থার্মোক্লাইন, এখানে ব্যাপকভাবে টেম্পারেচার চেঞ্জ দেখা যায়, মানে ডিক্রিজিং টেম্পারেচার উইথ ইনক্রিজিং ডেপথ, এই কন্ডিশনটা লক্ষ্য করা যায়। 3 নম্বর যে জোন, এই জোন আসলো তোমার হাইপোলিমনিয়াল লেয়ার। এই হাইপোলিমনিয়াল লেয়ার মানে এখানে স্লাইড টেম্পারেচার চেঞ্জ দেখা যায় খুব কম, এবং এই লেয়ারটা শুরুই হয় পোলার রিজিয়নের সারফেস থেকে। আর এই থার্মোক্লাইন লেয়ার শুরু হয় মেডিটেরিয়ান রিজিয়ন বা ভূমধ্যসাগর বা মিড ল্যাটিটিউডের সারফেস থেকে। তবে এই লেয়ারটা জেনারেলি দেখো সারফেস লেয়ার, যেটা এই সারফেস লেয়ার এখানে গ্রীষ্মকালে দেখা যায়, দেখা যায় না যে তা নয়, গ্রীষ্মকালে দেখা যায়, কিন্তু শীতকালে শুরুই হয় এই লেয়ার থেকে। সারফেস লেয়ার মধ্য অক্ষাংশে শুধুমাত্র গ্রীষ্মকালেই কিছু সময়ের জন্য ডেভেলপড হয়। এই হচ্ছে তোমাদের ভার্টিক্যাল ক্লাসিফিকেশন। দেন অলরেডি আমাদের নতুন কোর্স খুব শীঘ্রই লঞ্চ হবে, মানে এই যে ক্লাসগুলো চলছে ওই কোর্সের উপরেই চলছে, এবং যেখানে ধরো তোমরা লাইভ ক্লাস তো পাচ্ছই, তার সাথে রেকর্ড পাবে, সিবিটি লাইভ টেস্ট সেশন দেওয়া হবে, রেইজ ফল অপশানে সলভ করানো হবে সিবিটি সেকশন, ইভেন পিওয়াই কিউ থাকবে, তার সাথে স্টাডি প্ল্যান একদম পারফেক্ট থাকবে যে কিভাবে কোনটা স্টাডি করতে হবে। এটা ধরো 12 মাসের কোর্স, এটার উপরে যদি নেওয়া হয় তোমাদের প্রায় 50% প্লাস ডিসকাউন্ট হয়ে যাবে, এবং আরও ধরো কুপন কোড AM10 অ্যাপ্লাই করবে, 10% ডিসকাউন্ট হবে ওর সাথে, অপশান অ্যাভেলেবেল হয়ে যাবে। আশা রাখছি 10th ডিসেম্বরের মধ্যে এই কোর্স তোমাদের সাবস্ক্রিপশন ওপেন হয়ে যাবে। নেক্সট দেখো সেম কোর্স আছে, যদি তোমরা 8 মাসের ভ্যালিডিটি নিতে চাও তো এটার ভ্যালিডিটি 8 মাস থাকবে। এখানেও 12 মাসের যে কোর্স আছে সিমিলার কন্টেন্ট পাবে, কিন্তু তার ডিউরেশনটা 8 মাস থাকবে, এবং এখানেও তোমরা অ্যাক্সেস করতে চাইলে AM10 অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে কুপন কোড, 10% ডিসকাউন্ট হয়ে যাবে। ওকে, যা ফেসিলিটি লেখা রয়েছে পাবে, এবং এটা কম্বাইন্ড ব্যাচ, যেখানে জিওগ্রাফি এবং পেপার 1 পুরোটা কভার হবে, EMRS এবং BPSC, যেটা সবচেয়ে আগে যে দুটো এক্সাম তোমরা পেতে চলেছো, EMRS এবং BPSC, খুব শীঘ্রই সেটা দেখতে পাবে। এর সাথে ধরো স্টেট, হয়তো BPSCর আগে স্টেটটাও পেয়ে যাবে, সেই স্টেটের পেপার 2 এখান থেকেই কভার হবে। অলরেডি জেটেড তো রয়েছে ফর্ম ফিল আপ, ইভেন যে কোনো পিজিটি এবং টিজিটি এক্সামের যে জিওগ্রাফি এবং পেপার 1-এর সেকশন এই ব্যাচ থেকে ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে দেখো আমাদের হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ দ্য টেম্পারেচার পড়তে হবে। Vertical distribution of the temperature means temperature decreasing with increasing depth. The horizontal temperature of distribution means temperature may increase, may decrease from equator towards the pole, from pole towards the equator, দুদিকেই হতে পারে। আমরা যদি ইকুয়েটর থেকে পোলের দিকে যেতে থাকি
টেম্পারেচার যেমন ডিক্রিজ হবে, পোল থেকে ইকুয়েটরে আসলে টেম্পারেচার ইনক্রিজ হবে। এই রেটটা আমরা জানি মোটামুটি পার ল্যাটিটিউড এটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে ফল করতে থাকে মোটামুটি, এটা ফিক্সড না, এটা একটা অ্যাভারেজ। দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 22 ডিগ্রি সেন্টিগ্রেড at 20 degree latitude and 14 degree centigrade at 40 degree latitude, 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ার দ্য পোল। তাহলে অ্যাভারেজ টেম্পারেচার কি দেখছি, দেখো অ্যাভারেজ টেম্পারেচার এটা 22 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে 20 ডিগ্রি অক্ষাংশে, 14 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে 40 ডিগ্রি অক্ষাংশে, আর পোলার রিজিয়নে থাকে 0। এখান থেকে এই চার্ট আমাদের স্টাডি করতে হবে। আমরা সি সারফেস টেম্পারেচার কত পড়ি, অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য সারফেস ওয়াটার অফ দ্য ওশান ইজ 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখবে আগে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পড়েছিলে সেটা কিন্তু অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য ওশান, অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য সি নয়, সারফেস সি নয়, অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য ওশান মানে সম্পূর্ণ সমুদ্র, যেখানে একদম সারফেস থেকে বটম টেম্পারেচারও কাউন্ট করা হয়েছিল। আর এখানে শুধু সি সারফেস টেম্পারেচার, একদম উপরের সারফেসটা নেওয়া হবে। দেখো এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়, এনসিআরটি সোর্স তাই বলছে, কিন্তু প্রকৃতপক্ষে 27 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, এটা ট্রপিক্যাল এবং ইকুয়েটোরিয়াল রিজিয়নের জন্য 27 ডিগ্রি সেন্টিগ্রেড। জেনারেলি অ্যাভারেজ সি সারফেস টেম্পারেচার নোট ডাউন করবে এটা 18 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড সোর্সে লেখা আছে। যেমন ধরো তুমি শর্মা ভাটাল বা ধরো সাবিন্দ্রা সিং, দেন ধরো ডিএস লাল, এই যে ওশানোগ্রাফি বইগুলো, বা ধরো ট্রুম্যানের বই, হ্যাঁ এই বইগুলো যদি ফলো করো দেখবে সেখানে 18 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে যে অ্যাভারেজ সারফেস টেম্পারেচার। কারণ 27 ডিগ্রি এটা শুধুমাত্র ইকুয়েটর এবং ট্রপিক্যাল রিজিয়ন হয়, যেখানে কোরাল রিফ জন্মায়। দেখো এই যে 0 থেকে 10 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, এখানে আটলান্টিক ওশানে কত থাকে 26.66, ইন্ডিয়ান ওশানে 27, প্যাসিফিকের 27। তুমি জাস্ট 10 থেকে 20 ডিগ্রি অক্ষাংশে চলেছো, দেখো কিভাবে এটা চেঞ্জ হতে থাকছে, ধীরে ধীরে কমছে, এবং 20 থেকে 30 এখানেই ধরো টপিক শেষ হয়ে যাচ্ছে। দেখো এখানে পর্যন্ত এটা 23, 26 এবং 24 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু 30 থেকে 70 ডিগ্রি অক্ষাংশে দেখো এই টেম্পারেচার কতটা এবং কিভাবে পরিবর্তন হচ্ছে। তাই সম্পূর্ণ ওশানের সারফেস টেম্পারেচার কখনোই 27 ডিগ্রি নয়, এটা গড়ে ওই 18 ডিগ্রির আশেপাশে থাকে। আবার সাউদার্ন ল্যাটিটিউড দেখো এটাও সেম, 25, 27, 26 মানে অ্যাপ্রক্স 27 থাকে ইকুয়েটোরিয়াল রিজিয়নে। যদি মিড ল্যাটিটিউড দেখো এটা 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে সব জায়গাতেই, বা খুব বেশি হলে 20 ডিগ্রি, আর পোলার রিজিয়নে এটা 0 ডিগ্রিরও নিচে থাকে। এভাবেই হিসাব হয়। The ocean in the northern hemisphere record relatively higher temperature compared to the southern hemisphere। আবার বলছে কি যে উত্তর গোলার্ধের তাপমাত্রা দক্ষিণ গোলার্ধের তুলনায় বেশি, বিশেষ করে সি সারফেস টেম্পারেচার। The highest temperature is not recorded at the equator but slightly towards the north। উত্তর গোলার্ধের টেম্পারেচার বা সারফেস টেম্পারেচার দক্ষিণ গোলার্ধের তুলনায় বেশি, তার একটা কারণ কি ল্যান্ড হেমিস্ফিয়ার, ল্যান্ড হেমিস্ফিয়ার। আর দক্ষিণ গোলার্ধে একদম এক্সটেন্সিভ বা ভাস্ট ওয়াটার মাস রয়েছে, সেখানে ওয়াটারের সাথে সাথে টেম্পারেচার ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সেকেন্ড কন্ডিশন বলেছে হাইয়েস্ট টেম্পারেচার ইজ নট রেকর্ডেড অ্যাট দ্য ইকুয়েটর। ইকুয়েটরে ইনসোলেশন একেবারে ভার্টিক্যাল বা 90 ডিগ্রি হলেও হাইয়েস্ট টেম্পারেচার কেন ইকুয়েটরে পাওয়া যায় না, তার বিশেষ কিছু কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে ক্লাউড কভার, এখানে ক্লাউড কভার থাকে। সেকেন্ড রেনফল, এখানে ম্যাক্সিমাম দিন বিকেলের দিকে কনভেকশনাল রেনফল দেখা যায়। এই কারণগুলোর জন্য মানে কোশ্চেন থাকে না, ইনস্পাইট অফ ভার্টিক্যাল সানশাইন ওভার দ্য ইকুয়েটর থ্রু আউট দ্য ইয়ার, দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড ক্লোজ ভিসিনিটি টু দ্য ট্রপিক। কেন এটা হয় যে বেশিরভাগ ইনসোলেশনের ভার্টিক্যাল সানরেজ ইকুয়েটরে থাকা সত্ত্বেও টেম্পারেচার কেন টপিকে রেকর্ডেড হয়? কারণ টপিক্যাল রিজিয়নে এই কন্ডিশনগুলো আবার ল্যাক আছে, সেখানে যেমন বৃষ্টিপাতও কম হয়, আবার ক্লাউড কভারও নেই। দ্য অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার
for the northern and southern hemisphere are around 90 degree centigrade and 60 degree centigrade respectively. তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার যদি আমরা নর্দার্ন এবং সাউদার্ন ওশান দেখি, নর্দার্নে দেখো 19 কিন্তু সাউদার্নে 16, কিছুটা কম। তার একটাই কারণ এক্সটেন্সিভ ওয়াটার মাস। দ্য ভেরিয়েশন ইজ ডিউ টু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ার। নেক্সট থার্মাল ইকুয়েটর, এই কনসেপ্টটা আমরা কিসে পড়েছিলাম? ক্লাইমেটোলজিতে পড়েছিলাম, এখানেও পড়তে হবে। দেখো থার্মাল ইকুয়েটর, থার্মাল ইকুয়েটর মিনস সবচেয়ে বেশি সি সারফেস টেম্পারেচার কত ডিগ্রি অক্ষাংশ বরাবর দেখা যায়। এটা তো আমরা জানি যে যখন ইকুয়েটর, যখন এটা আমাদের অ্যাটমসফিয়ার রেসপেক্টে বলা হয় 5 ডিগ্রি নর্থে থাকে থার্মাল ইকুয়েটর। থার্মাল ইকুয়েটর অফ দ্য ওশান ইজ subjected to seasonal displacement, but it is an established fact that except the contained area always remain to the north of the equator। এবং ওশানের ক্ষেত্রে এটা নর্থ অফ দ্য ইকুয়েটরই থাকে বা ইকুয়েটরের কিছুটা উত্তরেই থাকে। অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে ইকুয়েটরের কিছুটা উত্তরে থাকে, ওশানের ক্ষেত্রেও আমরা এই থার্মাল ইকুয়েটর কিছুটা উত্তরেই পাবো। ওকে, on an average isotherm tending from land towards the ocean bend equatorward during summer and poleward during winter। এখান থেকে কোশ্চেন হয়, দেখো on an average isotherms tending or bend কোন দিকে বাঁকে? ট্রেডিং ফ্রম ল্যান্ড টুয়ার্ডস দ্য ওশান। যদি আইসোথার্মস ল্যান্ড থেকে ওশানের দিকে যায়, এটা ধরো আমার ল্যান্ড, আইসোথার্ম ল্যান্ড থেকে ওশানে যখন নামছে, দেখো বাঁকছে কোন দিকে? ইকুয়েটরের দিকে। তাহলে জানুয়ারি মাসে আইসোথার্মস কোন দিকে বাঁকে? ইকুয়েটরের দিকে। তাহলে বেন্ট ইকুয়েটরওয়ার্ড ডিউরিং সামার অ্যান্ড পোলওয়ার্ড ডিউরিং উইন্টার। আচ্ছা, এখানে কি বলেছে দাঁড়াও, এটা কোন হেমিস্ফিয়ার দিয়েছে দাঁড়াও দেখি। এবার হেমিস্ফিয়ার ওয়াইজ চেঞ্জ হয় এটা। on an average isotherms trending from land towards the ocean bend equatorward during summer, poleward during winter। আচ্ছা, এখানের এই গ্রাফটার একটু মিসম্যাচ আছে এই জায়গাটায়। অন্যগুলো দেখো বেন্ডিংটা এই জায়গাতে দেখতে হবে আমাকে, বেন্ডিংটা এই জায়গাতে দেখতে হবে। দেখো আমরা যদি ল্যান্ড থেকে সমুদ্রের দিকে আসি তাহলে দুটো চেঞ্জ আমরা দেখতে পাবো। এক হচ্ছে ইকুয়েটরের দিকে আসবে গ্রীষ্মকালে আর পোলের দিকে যাবে শীতকালে। এটা যেহেতু জানুয়ারি মাস, দেখো এটা বাঁকটা পোলের দিকে আসে, এই ট্রেনটা দেখো পোলওয়ার্ড। এখানেও তাই, দেখো যখন সমুদ্রের উপরে নামছে এটা ট্রেনটা পোলওয়ার্ড দেখা যাবে। আর এটাই যখন আমরা জুলাই মাসে দেখব, বেন্ডিংটা দেখো ইকুয়েটরওয়ার্ড আছে, এখানে বেন্ডিং ইকুয়েটরওয়ার্ড আছে। ল্যান্ড থেকে শীত দিকে গেলে বেন্ডিংটা ইকুয়েটরওয়ার্ড। ওকে, এটা নোট ডাউন করবে। যখন আইসোথার্মস ল্যান্ড থেকে সমুদ্রের দিকে যায় বা শীত দিকে আসে, ইকুয়েটরের দিকে বাঁকে গ্রীষ্মকালে, পোলের দিকে বাঁকে শীতকালে। কন্ট্রারি আইসোথার্ম টেন্ডিং ফ্রম ওশান টু কন্টিনেন্ট, যদি আইসোথার্ম ওশান থেকে কন্টিনেন্টের উপর ওঠে, পোলওয়ার্ড যাবে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যাবে এটা পোলের দিকে। দেখো গ্রীষ্মকালে বাঁকটা থাকবে পোলের দিকে, এভাবে এটা পোলের দিকে বাঁকবে। আর শীতকালে বাঁকবে ইকুয়েটরের দিকে। দেখো শীতকালে এই ট্রেডিংটা থাকে ইকুয়েটরের দিকে, এইভাবে বাঁকটা থাকে পিছন দিকে। দেখেছো এই জায়গাটা দেখো, বাঁকগুলো এরকম ইকুয়েটরের দিকে থাকে। যদিও একেবারে পারফেক্ট এরকম দেখা যায় না, আইসোথার্মস এরকমই জিগজ্যাগ হয়, এটা অ্যাপ্রক্স হিসাব করা হয়। এবং দক্ষিণ গোলার্ধে আবার সিচুয়েশনটা চেঞ্জ হতে থাকে। খুবই ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে স্টেটমেন্ট আসে কিন্তু। And last,
water on the eastern side of the ocean basin is colder than the water of the western side. বলছে পশ্চিম দিকের থেকে, ধরো এটা ওশান বেসিনের, কিন্তু ওয়াটার অফ দ্য ইস্টার্ন সাইড অফ দ্য ওশান বেসিন কোল্ডার দেন দ্য ওয়েস্টার্ন সাইড। ধরো এটা একটা ওশান বেসিন, এটা ধরো একটা ওশান, তাই না? এখান থেকে এই পর্যন্ত এটা ওশান, এটা আটলান্টিক। এই আটলান্টিক ওশান তুমি যে কোনো ওশানের ক্ষেত্রে দেখলে, তাহলে এটা ইস্টার্ন সাইড, এটা ওয়েস্টার্ন সাইড। এই ওয়েস্টার্ন সাইডের টেম্পারেচার সবসময় হাই হয়, ইস্টার্ন সাইডের টেম্পারেচার লো হয়। এটা হবার পিছনে বিশেষ এমন কি কারণ আছে? এটা হওয়ার পিছনে যে কারণ আছে তা হলো আপ